হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে বা বিকম হতে পারে। সবার জন্য তোমরা জানো তোমাদের তিনটে পোয়েম আর তিনটে প্রোজ আছে। তার মধ্যে দুটো পোয়েম আমি অলরেডি কভার আপ করে দিয়েছি, হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার আর ব্রেক ব্রেক ব্রেক। এখন আর একটাই পোয়েম বাকি আছে, সেটা হচ্ছে তোমার আফটার ওয়ার্ডস। ঠিক আছে, এটা নিয়ে ডিসকাশন করব এবং এর ইম্পর্টেন্ট এমসিকিউগুলো ডিসকাশন করব। ব্যাস, তাহলে তোমাদের পোয়েমের পার্টটা কভার হয়ে যাবে। এবং যা যা এমসিকিউ করেছি আশা করছি এর মধ্যে দিয়ে এমসিকিউ কভার আপ হয়ে যাবে। এবং যে জিস্টগুলো বোঝাচ্ছি, ব্যাপারটা বোঝো এবং লাইনের মানেগুলো বোঝো, তাহলে তুমি অবশ্যই 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 তুমি এক্সামে এমসিকিউগুলো কারেক্ট অ্যান্সার তুমি করতে পারবে। তো দেখো, তো এখন আমরা যেটা পড়ছি, কবিতার নাম দেখতেই পাচ্ছ স্ক্রিনে তোমরা সবাই, আফটার ওয়ার্ডস। ঠিক আছে, এই কবিতাটি কে লিখেছে? এই কবিতাটি লিখেছেন আহ, থমাস হার্ডি। ঠিক আছে, এই কবিতাটি কে লিখেছেন? আফটার ওয়ার্ডস। এই যে আফটার ওয়ার্ডস কবিতাটি কে লিখেছেন? থমাস হার্ডি। ঠিক আছে, ইনি ছিলেন একজন ইংলিশ পোয়েট। ঠিক আছে, এবং তিনি যখন এই কবিতাটি কম্পোজ করেছিলেন তখন সালটা কত ছিল? সালটা ছিল 1917। কবে? মানে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ দিতে পারে যে এই কবিতাটির আহ, আহ, কবিটা কে ছিল, কবি কে ছিল, পোয়েট কে ছিল। ঠিক আছে, ইনি ছিলেন একজন ইংলিশ পোয়েট থমাস হার্ডি। এবং তিনি যখন কবিতাটি কম্পোজ করে, যখন সালটা কত ছিল? সালটা ছিল 1917। কত বললাম? সালটা ছিল 1917। এইবার এইবার আমাকে পড়তে হবে যে আচ্ছা, এই কবিতাটি যখন কবি লিখেছিলেন তখন কবির বয়স কত ছিল? তখন কবির বয়স ছিল 77 ইয়ার্স। ঠিক আছে, 77 ইয়ার্স। তখন কবির বয়স কত ছিল? 77 ইয়ার্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অনেক সময় প্রতিটা কবিতা থেকে দেয় যে থিমটা কি, এই কবিতাটা অ্যাকচুয়ালি থিমটা কি, কি উদ্দেশ্যে কবি এই কবিতাটি লিখেছিলেন, কি উদ্দেশ্য ছিল? ঠিক আছে, তো আফটার ওয়ার্ডস যে কবিতাটি কবি লিখেছিলেন, কি উদ্দেশ্য ছিল? দেখো, এর পেছনে যে উদ্দেশ্য ছিল, মানে কবি এটাই বলতে চেয়েছিল যে লোকে আমাকে কিভাবে মনে রাখবে, লোকে আমাকে কিভাবে মনে রাখবে। ঠিক আছে, আমি, ঠিক আছে, লোকে আমাকে কিভাবে মনে রাখবে। দেখো, তোমরা দেখেছো কেউ যে কোনো সেলিব্রিটি বলো, ঠিক আছে, যে কোনো সেলিব্রিটি বলো, বা ধরো কোনো ক্রিকেটার, ফুটবলার, ঠিক আছে, বা কোনো পলিটিশিয়ান বা কোনো দেশপ্রেমিক, ঠিক আছে, তাদেরকে আমরা কিভাবে মনে রাখি। ঠিক আছে, এটাই কবি বলতে চাইছে যে যে আশেপাশের লোক বা সবাই আমাকে কিভাবে মনে রাখবে। অর্থাৎ আমি যখন এই পৃথিবীতে আর থাকবো না, কালের নিয়মে সবাইকেই তো একদিন চলে যেতে হবে। ঠিক আছে, কালের নিয়মে পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। তাহলে লোকে আমাকে কি হিসেবে মনে রাখবে, এটাই কিন্তু কবিতায় কবি বলতে চায়। এবং সারা কবিতা জুড়ে এটাই বলবে যে কবি থমাস হার্ডি এটাই বলতে যে লোকে আমাকে কিভাবে মনে রাখবে। ঠিক আছে, আমি কিরকম লোক ছিলাম। ঠিক আছে, তো চলো আমরা আর সময় নষ্ট না করে আমরা এক একটা করে লাইন পড়বো, এক একটা স্ট্যান্জা পড়বো। এবং যেই স্ট্যান্জার কথা বলা হলো, কটা স্ট্যান্জায় কবিতাটি লেখা হয়েছে? 5টা স্ট্যান্জায় এই কবিতাটি লেখা হয়েছে। কটা স্ট্যান্ডায়, কটা কটা স্ট্যান্জায় কবিতাটি লেখা হয়েছে? 5টা স্ট্যান্জায় এই কবিতাটি লেখা হয়েছে। ঠিক আছে, দেখো, এটা একটা স্ট্যান্জা, এটা একটা স্ট্যান্জা, দুটো, তিনটে, চারটে, 5টা। ঠিক আছে, এই 5টা স্ট্যান্জায় কবিতাটি লেখা হয়েছে। তো দেখো, আমরা সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট কবিতাতে চলে যাই, এক একটা করে লাইন বাই লাইন আমরা পড়বো এবং এর মানে বুঝবো। তো দেখো কি বলেছে, ফার্স্ট স্ট্যান্জা বলছে, when the present has latched its postern behind by tremulous tea, and the May month flaps its glad green leaves like wings, delicate filmed as new spoon silk, will the neighbors say, he was a man who used to notice such things. তো দেখো, এই কবিতাটাতে কি বলতে চাইছে সমস্ত জিনিসের আমরা মানে বলবো, সমস্ত ডিটেলসে ধরে ধরে বলবো। ঠিক আছে, এখানে প্রেজেন্ট মানে বর্তমানের কথা বলে, প্রেজেন্ট মানে কি? বর্তমান। আর এখানে ল্যাচড, এই ল্যাচড মানে বলছে, দেখো, প্রতিটা মানুষই বাড়ির দরজা থাকে, দরজায় দেখবে অনেকে কেউ খিল দেয় না, দরজায় দরজায় খিল দেয় না, সেই ল্যাচ মানে বলা হচ্ছে যে দরজায় খিল দেওয়া। পোস্টান, পোস্টান মানে কি বলতো? পোস্টান মানে হচ্ছে পিছন দিকের দরজা। কি বললাম? পেছন দিকের দরজা। পোস্টান মানে হচ্ছে পেছন দিকের দরজা। ঠিক আছে, আর এখানে বলছে ট্রিমুলাস, ট্রিমুলাস মানে বলতে পারো কম্পমান। ট্রিমুলাসকে বাংলায় বলতে পারো যে কম্পমান। আর স্টে মানে অস্তিত্ব। তার মানে কিছু বুঝতে পারলে তো আমি প্রতিটা লাইনের মানে লাইন বাই লাইন মানে বললাম। হোয়েন দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, হ্যাজ ল্যাচ, ল্যাচ মানে আবার বলছি দরজায় খিল দেওয়া দেওয়া। ঠিক আছে, পোস্টার মানে পেছনের দিকে,
ঠিক আছে? ট্রিমুলাস মানে ভয়ঙ্কর বা বলতে পারো কম্পমান, কম্পমান বলাটাই বেস্ট। আর স্টে মানে হচ্ছে অস্তিত্ব। তার মানে এই লাইনটা থেকে আমরা একসাথে সবকটা মানে জড়ো করলে কি মানে দাঁড়ায়? কি মানে দাঁড়ায়? দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম কবি যখন এই কবিতা কবির বয়স কত? ৭৭ বছর হয়ে গেছে। ঠিক আছে? কবির বয়স ৭৭ হয়ে গেছে। তো কবির বুঝতেই পারছো এই বয়স মানে ৭৭ বছর বয়স তো বিশাল বড় মানে অনেকটাই এজ। তো এই বয়সে মানুষ অনেকটাই বৃদ্ধ হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। তাই না? বলছে কবির বয়স হয়েছে, কবির শারীরিক অবস্থা ভালো নয়। ঠিক আছে? কবির শারীরিক অবস্থা ভালো নয় অর্থাৎ কবি দুর্বল। এই বয়সে উনার মনে হচ্ছে যেকোনো সময়, এই বয়সে এসে উনার মনে হচ্ছে যেকোনো সময় উনার মৃত্যু ঘটে যেতে পারে। যেকোনো সময় উনার মৃত্যু ঘটে যেতে পারে। তিনি যে এখনো পৃথিবীতে বেঁচে আছে, তিনি যে এখনো পৃথিবীতে বেঁচে আছে এটাই তো ট্রিমুলাস। ঠিক আছে? এটাই হচ্ছে ট্রিমুলাস। ঠিক আছে? বা বলতে পারো এটা স্থির নয়, এটা কম্পমান। ঠিক আছে? এখানে প্রেজেন্ট আমি কিছুক্ষণ আগে বললাম প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি বললাম? প্রেজেন্ট মানে এখানে বর্তমানকে বোঝানো হয়েছে। প্রেজেন্ট মানে এখানে প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান। কিন্তু এখানে প্রেজেন্ট বলতে কি বোঝানো হয়েছে? এখানে প্রেজেন্ট বলতে এই যে কবি থমাস হার্ডি তার জীবনকে বোঝানো হয়েছে। ঠিক আছে তো? অর্থাৎ যখন তাহলে এবার লাইনটা কিছুটা বললাম। এবার এই ফার্স্ট স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনের মানেটাকে আমরা বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায়? ঠিক আছে? বলছে "When the present has latched its postern behind but tremulous stay" মানে যখন ওনার জীবন মানে কবির জীবন পেছন দিকের দরজা দিয়ে যখন ওনার জীবন পেছন দিকের দরজা বন্ধ করে দেবে, তখন ওনার অস্তিত্ব মিটে যাবে। তাহলে কি বলতে চাইছে? যখন কবির জীবন পিছন দিকের দরজা বন্ধ করে দেবে, ঠিক আছে? তখন তার অস্তিত্ব মানে স্টে মিটে যাবে। এখানে আমরা কি জানি দেখো, পেছন দিকের দরজা দিয়ে কারা যায়? ঠিক আছে? বলছে পেছন দিকের দরজা দিয়ে যদি কেউ যায়, তাহলে কি যায়? পেছন দিকের দরজা দিয়ে যদি যায়, কেউ লুকিয়ে যায়। লুকিয়ে যায়। কিন্তু সামনের দিকে দরজা গেলে তবে খোলা মরে যায়, ওপেনলি যায়। তাই না? তো আরেকটা কথা এই যে কখন কোনো মানুষের যখন মৃত্যু আসে সেটা কি বলে কয়ে আসে নাকি সাডেনলি আসে? তো নিশ্চয়ই কখনো সামনের দরজা দিয়ে হবে না, পেছন দিকের দরজা দিয়েই হবে। তাই বলতে যখন আমার মানে কবি বলতে চাইছে যখন আমার কম্পমান জীবনযাপন শেষ হয়ে যাবে তখন নিশ্চয়ই পেছন দিকের দরজা দিয়েই যাবে। সামনের দিকের দরজা দিয়ে তো আর যাবে না। তাই না? কেননা মৃত্যু তো হঠাৎই আসে, মৃত্যু তো আর কখনো বলে আসে না। অর্থাৎ এই লাইন থেকে কবি এটাই বলতে যে আমি একদিন হয়তো মারা যাব, ঠিক আছে? কাউকে না জানিয়ে। তো এটাই বলতে যে ১ম লাইনে এটাই বলতে চেয়েছে। ও বলছে "And the May month flaps its glad green leaves like wings" তো এখানে ফ্ল্যাপস মানে কি? এখানে ফ্ল্যাপস মানে এখন মানে দাঁড়ালো স্যার ফ্ল্যাপস। ফ্ল্যাপস মানে কি? ফ্ল্যাপস মানে তুমি বলতে পারো ফ্ল্যাপ মানে ঝাপটানো। তাই না? ঝাপটানো। এসব বলছি লাইনের মানে। ফ্ল্যাপস মানে ঝাপটানো। আর যেই সময় মানে কবির মৃত্যু হতে পারে বলে কবি বলছেন সেটা মে মান্থ মানে পরীক্ষায় বলতে পারে এখানে কবি কোন মাসের কথা বলেছেন? এখানে কবি মে মাসের কথা বলেছে। মানে মে মাস মানে বুঝতেই পারছি এই সময়টা বসন্তকাল চলে। ঠিক আছে? বসন্তকাল চলে বলছে ইটস গ্ল্যাড গ্রিন লিভস সবুজ পাতা লাইক উইংস মানে বলতে চাইছে সময়টা হবে মে মান্থ এবং সুন্দর, সুন্দর সবুজ পাতা পাখির ডানার মতন উড়বে। বলেছে লাইক উইংস উইংস মানে পাখির ডানা। ঠিক আছে? পাখির ডানা মানে বলছে সময়টা হবে মে মাস এবং সুন্দর সবুজ পাতাগুলো কারণ মে মাসে যে গাছের পাতাগুলো তোমরা দেখেছো? পুরো সবুজ পাতা থাকে এবং বলছে তখন পাখির ডানার মতো উড়বে। এটা বলতে চেয়েছে কবি। নেক্সট বলেছে ডেলিকেট ফ্লিমড অ্যাজ নিউ স্পুন সিল্ক উইল দ্য নেইবারস সে তো এখানে ডেলিগেট মানে কি বলতে চাইছে? ডেলিগেট সব মানেগুলো বলছি। মানেগুলো তোমরা নোট করো ডেলিগেট। এখানে ডেলিগেট মানে বলছে রুচিশীল, সুন্দর। ঠিক আছে? ফ্লিমড মানে হচ্ছে ছাল। গাছের ছালগুলো না ছাল। ঠিক আছে তো? আর বলছে অ্যাজ নিউ সিল্ক মানে রেশম। সিল্ক মানে হচ্ছে রেশম। তার মানে এখানে কবি কি বলতে চেয়েছে? বলছে পাতাগুলোকে দেখতে লাগবে খুবই সুন্দর, সূক্ষ্ম। ঠিক আছে? ঠিক এরকম সময়ই আমি মারা যাবো। ঠিক এরকম সময়ই আমি মারা যাবো। তারপর বলছে হি ওয়াজ আ ম্যান হু ইউজড টু নোটিস such things
বলছে তার মৃত্যুর পর তার প্রতিবেশীরা তাকে নিয়ে আলোচনা করবে। দেখো, কোনো প্রতিবেশীরা যদি মারা যায় তখন মানে ধরো তোমার আশেপাশে ধরো কেউ যদি মারা যায়, তাহলে সে লোকালের যে লোক প্রতিবেশীরা নেইবাররা তাকে নিয়ে তো আলোচনা করে, যে লোকটা কেমন ছিল, ভালো ছিল, খারাপ ছিল, এই নিয়ে তো সবাই আলোচনা করে। তাই কবি বলছেন যে তার মৃত্যুর পর তার প্রতিবেশীরা তাকে নিয়ে আলোচনা করবে আর বলবে তিনি ছিলেন একজন প্রকৃত প্রেমী। তুমি ভাবো না কত সুন্দর চিন্তা ভাবনা করছে। তো এইগুলো তো তাকে প্রকৃত প্রেমী বলা হয়, নেচার লাভার। ঠিক আছে, কবি ছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, এই স্ট্যান্ডা পড়ে আমরা কি বুঝতে পারছি, কবি ছিল কিন্তু একজন নেচার লাভার। ঠিক আছে, অর্থাৎ এই যে পুরো ফার্স্ট স্ট্যান্ডা পড়লাম, এখান থেকে একটা বাংলা মানে বের করলে কি দাঁড়ায়। ঠিক আছে, বলছি যখন আমার বর্তমান জীবনটা পাল্টে যাবে এবং জীবন যন্ত্রণা হবে শেষ। জীবন যন্ত্রণা হবে শেষ মানে কি, জীবনে আর কোনো যন্ত্রণা থাকবে না, ঈশ্বরের কাছে ভগবানের কাছে চলে যাবে। ঠিক আছে, এবং যখন মে মাসের সবুজ পাতাগুলো হাওয়ায় পটপট করে উড়বে, তাই না, মে মাসে তো তাই হয়, সিল্কের ঝলকানি দেখা যাবে। ঠিক আছে, রেশমের সিল্কের ঝলকানি দেখা যাবে তাতে, তখন প্রতিবেশীরা বলবে এই লোকটা কি এগুলো ভালো করে লক্ষ্য রাখতো, তাই না। তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা। এবার আমরা সেকেন্ড স্ট্যান্জায় চলে যাব। কি বলেছে, ইফ ইট বি ইন দ্য ডার্কস হুইন লাইক অ্যান eyelids soundless blink, the dewfall hawk comes crossing the shades to alight upon the wind wrapped upland thorn. A grazer may think to him this must have been a familiar sight. তো দেখো এক একটা করে মানে আমরা বলি। ডাক্স মানে কি, ডাক্স, ডাক্স মানে গোধূলিবেলা, মানে বলতে পারতো সন্ধ্যাবেলা। ঠিক আছে, আইলিড, আইলিড মানে চোখের পলক যাকে বলি আমরা, চোখের পাতা। সাউন্ডলেস, সাউন্ডলেস মানে বুঝলি কোনো সাউন্ড নেই, নিঃশব্দ, নিঃশব্দ। ঠিক আছে, নিঃশব্দ, কোনো সাউন্ড নেই। ব্লিঙ্ক, ব্লিঙ্ক করে না। দেখবে, তুমি দেখবে কোনো একটা, দেখবে তুমি দেখবে কোনো একটা জিনিসের তাকিয়ে দেখবে চোখের পাতা টকটক করে পড়ে না, চোখের পাতা টকটক করে পড়ে না। ঠিক আছে, তো তো বলছে ইফ ইট বি ইন দ্য ডার্কস হুইন লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক, মানে বলতে চেয়েছে। আর ব্লিঙ্ক মানে জানো, ব্লিঙ্ক মানে কিছুক্ষণ আগে বললাম, ব্লিঙ্ক মানে কি বললাম স্যার, ব্লিঙ্ক মানে হচ্ছে পিট পিট করা, পিট পিট করা, চোখের পাতা পিট পিট করে না। ঠিক আছে, দেখো তুমি বলো, তোমার যখন চোখের পাতা পিট পিট করে, চোখের পাতা যখন পিট পিট করে তখন কি কোনো আওয়াজ হয়? এই জন্য কবি বলে সাউন্ডলেস। তো দেখো এখানে কি বলতে চাই মানেটা, যদি আমার মৃত্যু সন্ধ্যাবেলায় হয়, কেন সন্ধ্যাবেলার কথা বলছে, ডাক্স বলেছে, ইফ ইট বি ইন দ্য ডাক্স, তার মানে ডাক্স মানে বলে গধূলি বেলা, গধূলি বেলা মানে সন্ধ্যাবেলা। যদি আমার মৃত্যু সন্ধ্যাবেলায় হয়, চোখের পাতা যেমন নিঃশব্দে পড়ে, মানে চোখের পাতা, চোখের পলকটা যখন পড়ে তখন কোনো আওয়াজ হয় না স্যার, কোনো আওয়াজ হয় না, তাহলে নিঃশব্দে পড়ে। ঠিক সেরকমই, ঠিক সেরকম ভাবে যদি আমার মৃত্যু হয়, হঠাৎ যদি এমন মৃত্যু হয় যেটা কেউ জানতেই পারলো না, চোখের পাতা পড়লে যেমন কোনো আওয়াজ হয় না, ঠিক আছে, কোনো আওয়াজ বেরোয় না, তেমনি এমন ভাবে আমার মৃত্যু হলো যেমন কেউ জানতেই পারলো না। নেক্সট, দ্য ডিউফল হক কামস ক্রসিং দ্য শেডস টু অ্যালাইট। এই লাইনের মানেগুলো আমরা বলে দিচ্ছি, যে এখানে কি বলছে, হক মানে কি, হক, এই হক মানে বলা হয় এক ধরনের পাখি, বা তুমি বলতে পারো পাখি বলতে পারো। ঠিক আছে, ডিউ ফল, ঠিক আছে, ডিউ ফল মানে শিশির পড়া। ঠিক আছে, ডিউ ফল মানে শিশির পড়া। তোমরা দেখবে শিশির পড়ে, এই সময়টা শিশির পড়ে, যে মাসে কবি কবিতাটা লিখছে সময়টা শিশির পড়ে। কামস ক্রসিং, ক্রস করছে, দ্য সেটস টু অ্যালাইট। অ্যালাইট মানে স্যার, অ্যালাইট মানে নিচে নেমে আসা। ঠিক আছে, নিচে নেমে আসা। তো এটাই বলতে চাইছে, দ্য ডিউ ফল হক কাম ক্রসিং দ্য সেটস টু অ্যালাইট। অর্থাৎ কি বলতে এই যে লাইনের মানে, এবার আমরা আলাদা আলাদা করে ওয়ার্ডের মানেগুলো বলে মানে একসাথে করলে তাহলে কি হয়, ঠিক শিশির পড়ার মতো নিঃশব্দে, শিশির পড়ার মতো নিঃশব্দে বাজ পাখি রাতের অন্ধকার ভেদ করে তীব্র গতিতে অবতরণ করে। ঠিক আছে, তীব্র গতিতে অবতরণ করে, তাহলে কি বললাম, ঠিক শিশির পড়ার মতো। দেখবে এই সময় যখন শিশির পড়ে না, শিশির পড়ার সময় কি কোনো আওয়াজ হয় না, সে নিঃশব্দে পড়ে শিশিরটা। তো বলছে ঠিক শিশির পড়ার মতো নিঃশব্দে গাছ পাখি রাতের অন্ধকারে, রাতের অন্ধকার ভেদ করে তীব্র গতিতে অবতরণ করবে।
এবার বলেছে আপন দা কোথায় অবতরণ করবে? কোথায় অবতরণ করবে? আপন দা ওয়াইন্ড র‍্যাপড আপল্যান্ড থ্রন গ্রেজার মে থিংক। তার মানে এখানে কি বলতে চেয়েছে? এখানে বলল আপল্যান্ড। আপল্যান্ড মানে হচ্ছে তোমার পাহাড়ের ওপর। আপল্যান্ড মানে পাহাড়ের ওপর। ঠিক আছে? ওয়াইন র‍্যাপ মানে তুমি বলতে পারো এক ধরনের দেখবে এই সময় বাতাসে একটু হাওয়া বয়। ঠিক আছে? এ মানে বেশ ভালো হাওয়া দেয় রাতের বেলায় বা সন্ধ্যার দিকে মানে ওয়ান টাইপের ঝড় টাইপের বলতে পারো। ঝড় টাইপের। ঠিক আছে তো? তো বলছে আপন দ্য ওয়াইন র‍্যাপ মানে ঝড় টাইপের বলতে পারো শর্টে যদি বলি। ঠিক আছে? বা বাতাসে হাওয়া দিচ্ছে যে, ঠিক আছে তো? আপল্যান্ড মানে পাহাড়ের ওপর। আর গ্রেজার মানে কি? গ্রেজার মানে দর্শক। এখানে বলছে গেজার মানে দর্শক। দর্শক কি ভাবে? গেজার মেথিং দর্শক কি ভাববে? আর থর্ন মানে কি? থর্ন মানে হচ্ছে কাটা ঝোপঝাড়। তাহলে এই প্রতিটা লাইনের মানে বললাম। ঠিক আছে? ওয়াইন্ড র‍্যাপ্ট মানে বললাম, আপল্যান্ড বললাম, থর্ন বললাম, গেজার বললাম। সব বলে দিলাম। তাহলে কি বলতে চাইছে থার্ড লাইনের মানেটা? কোথায় অবতরণ করবে? কিছুক্ষণ আগে বললাম কোথায় অবতরণ করবে? যেখানে, যেখানে ঝড়ে এলোমেলো হয়ে গেছে কাঁটাযুক্ত পার্বত্য ভূমি, যেখানে ঝড়ে এলোমেলো হয়ে গেছে কাঁটাযুক্ত পার্বত্য ভূমি, সেই পার্বত্য ভূমির দিকে অবতরণ করছে। লাস্ট লাইন, এই সেকেন্ড স্ট্যান্জার লাস্ট লাইন। টু হিম দিস মাস্ট হ্যাভ বিন ফ্যামিলিয়ার সাইট। আচ্ছা, টু হিম মানে তার কাছে, ফ্যামিলিয়ার সাইট মানে স্বাভাবিক দৃশ্য। ঠিক আছে? তখন তখন ওই দর্শকরা চিন্তা করবে যে চিন্তা করবে যে এটি কবির কাছে একটা পরিচিত দৃশ্য ছিল। স্বাভাবিক দৃশ্য বা বলতে পারো পরিচিত দৃশ্য। মানে এটা তো কবির কাছে কবি তো এইগুলোই ফলো করত। তাই তো? তখন সাধারণ মানে প্রতিবেশীরা তো এটাই ভাববে যে না কবির কাছে তো এই জিনিসগুলো পরিচিত দৃশ্যই ছিল। কবি তো এইগুলোই ফলো করত। কারণ কবি তো নেচার লাভার ছিল। তাহলে এই যে বললাম, এই যে সেকেন্ড স্ট্যান্জাটা এর পুরো বাংলাটা পড়লে আমি তো ভেঙে বাংলা বলে বাংলা বললে কি হবে? যদি এটা ঘটে গোধূলি লগ্নে মানে সন্ধ্যাবেলায়, চোখের পলকে রাতের বাজ পাখি নেমে আসে অন্ধকার ভেদ করে তীব্র গতিতে। ওই কাটা ঝোপের ওপর যখন ওই লোকগুলোর কাছে এটা কি ছিল? পরিচিত দৃশ্য ছিল। এইবার আমরা থার্ড স্ট্যান্জায় চলে আসি। থার্ড স্ট্যান্জা কি বলেছে? ইফ আই পাস বলছে ইফ আই পাস মানে এখানে আই পাস মানে বুঝতেই পারছো কবি যখন চলে যাবে, ঠিক আছে? এই পৃথিবী ছেড়ে যখন কবি চলে যাবে, অর্থাৎ কবি যখন মৃত্যুবরণ করবে, ঠিক আছে? ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল blackness, motley and warm, when the hedgehog travel furtively over the lawn, one may say he strove that such innocent creatures should come to no harm, but he could do little for them, and now he is gone. তো দেখো এই লাইনটার মানে একটা করে পড়ি। লাইনটা আবার প্রথম দিয়ে পড়ছি। এটা তো পুরো একবারে পড়ে নিলাম। এবার ফার্স্ট লাইন বলছে, "ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল মানে রাত। রাতের কথা বলা হচ্ছে রাত। ঠিক আছে? রাত। নকটার্নাল মানে রাত। মানে রাত সংক্রান্ত, নিশাচর। ঠিক আছে তো? ব্ল্যাকনেস মানে অন্ধকার। ঠিক আছে? ব্ল্যাকনেস মানে অন্ধকার। মথি অ্যান্ড ওয়ার্ম। মথি মানে বুঝতে পারছো? মথ মানে এক ধরনের কীট-পতঙ্গ। মথ তো শুনেইছো মথ, এক ধরনের কীট-পতঙ্গ। তো মথি অ্যান্ড ওয়ার্ম। এটা কি? এটা এই সময় বেরোয়, গরমকালে বেরোয়। ঠিক আছে? এই সময় বেরোয়। গ্রীষ্মকালের রাতে কিন্তু মথি বেরোয়, মথগুলো বেরোয়। ঠিক আছে? গ্রীষ্মকালের রাতে এগুলো বেরোয়। তাই কি বলতে চাইছে? ১ম লাইনটা এই যে ফার্স্ট লাইনে কি বলতে চাইছে? যদি তিনি মারা যান এক উষ্ণ উষ্ণ কীটপূর্ণ গ্রীষ্মের রাতে, উষ্ণ কীটপূর্ণ গ্রীষ্মের রাতে। তারপর বলছে when the hedgehog travel furtively over the lawn ঠিক আছে?
হেজ হগ মানে কি? হেজ হগ মানে বলতে পারো এক ধরনের প্রাণী, ঠিক আছে? এক ধরনের প্রাণী, ঠিক আছে? অনেকটা ইঁদুর টাইপের, ইঁদুরের মতন দেখতে, হেজ হগ। বলছে when the hedgehog travel furtively, ঠিক আছে? ফার্টিভলি মানে কি বলতো? চুপি চুপি বা বলো লুকিয়ে, ঠিক আছে? when the hedgehog travel মানে ওই ইঁদুরের মতন কোনো প্রাণী ট্রাভেল করবে লুকিয়ে, ফার্টিভলি বলে দিয়েছে। তাহলে হেজহগ বললাম, হেজহগ মানে বললাম ইঁদুরের মতন একটা প্রাণী, ফার্টিভলি মানে লুকিয়ে, ওভার দ্য লন, লন মানে দেখো, লন মানে তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের যে বাড়ির আশেপাশে দেখবে, ঠিক বাগান নয়, বাড়ির আশেপাশে একটু জায়গা থাকে, ওই জায়গার ওপর দেখবে কিছু ঘাস থাকে, ঘাস, ওটাকেই বলা হচ্ছে লন। ঠিক আছে? বলছে বাড়ির বাইরে যেখানে ঘাস থাকে না, ঘাস থাকে, ওখানে ওই টাইপটাকে বলা হচ্ছে লন। মানে কোনো মাঠ নয় কিন্তু, মাথায় রাখবে, মাঠ নয়, হ্যাঁ? ওভার দ্য লন। তো when the hedgehog travel furtively over the lawn. আচ্ছা। নেক্সট লাইন কি বলেছে? one may say, ঠিক আছে? He strove that such innocent creature should come to no harm. ঠিক আছে? স্ট্রোভ মানে লড়াই চালিয়ে নিয়ে যাওয়া। আর ওয়ান মে সে মানে কেউ বলতে পারে। ঠিক আছে? ওয়ান মে সে মানে কেউ বলতে পারে। তাহলে কি বললাম? ওয়ান মে সে মানে কেউ বলতে পারে। স্ট্রোভ মানে হচ্ছে লড়াই চালিয়ে নিয়ে যাওয়া। আর ইনোসেন্ট ক্রিয়েচার, ঠিক আছে? ইনোসেন্ট ক্রিয়েচার শুড কাম টু হার্ম। তো ইনোসেন্ট ক্রিয়েচার মানে নিরীহ জীব। ইনোসেন্ট ক্রিয়েচার মানে নিরীহ জীব। ঠিক আছে? কেউ বলতে পারে, ঠিক আছে? কেউ বলতে পারে যে, "না, এই কবি তো ভালো মানুষ ছিল। উনি চেষ্টা করেছিলেন এই সমস্ত নিরীহ জীবের জন্য ক্ষতি না হয়।" ঠিক আছে? এই সমস্ত নিরীহ জীবের জন্য কোনো ক্ষতি না হয়, উনি সেটা চেষ্টা করেছিলেন। এই নো হার্ম মানে তো ক্ষতি। ঠিক আছে? নো মানে হার্ম মানে ক্ষতি, আর নো হার্ম মানে কোনো ক্ষতি না হয়। বাট হি কুড ডু লিটল ফর দেম অ্যান্ড নাও হি ইজ গন। বাট হি কুড ডু লিটল ফর দেম মানে তিনি বেশি কিছু করতে পারেননি। ঠিক আছে? তিনি চেষ্টা করেছিলেন এই সমস্ত জীবজন্তুর জন্য, এই সমস্ত প্রাণীর জন্য কোনো ক্ষতি না হয়। বাট তিনি চেষ্টা করেছিলেন, তিনি বেশি কিছু করতে পারেননি। কেননা তার আগেই তো তিনি চলে গেলেন। অ্যান্ড নাও হি ইজ গন। ঠিক আছে তো? কারণ এখন তো তিনি আর নেই। তার মানে এটাই বলেছে থার্ড স্ট্যানজায়। এই হেজহগ বললাম না, হেজহগ মানে বললাম না একটা, কি বললাম আমরা? আমরা বললাম হেজহগ মানে একটা প্রাণী ইঁদুরের মতন। আ ঠিক আছে তো? তো ঠিক এবার তুমি অনেক জায়গায় দেখতে পারো, এটা সজারু পাখিও বলতে পারে, সজারু পাখি। আচ্ছা, এবার আমরা 4th স্ট্যানজায় চলে যাই, 4th স্ট্যানজা। 4th স্ট্যানজায় কি বলেছে? বলছে, "If when hearing that I have been still at last, they stand at the door, watching the full-starred heavens that winter sees. Will this thought rise on those who will meet my face no more? He was who had an eye for such mysterious." তো দেখো, লাইনের মানেগুলো আমরা বলি। প্রথম লাইনটা পড়ি 4th স্ট্যানজার প্রথম লাইনটা আবার পড়ি। If when hearing that I have been still at last, they stand at the door. তার মানে এখানে বলতে চেয়েছে যে, যখন শুনবে আমি শেষ পর্যন্ত মারা গেছি, কে শুনবে? প্রতিবেশীরা শুনবে। যখন প্রতিবেশী নেইবাররা শুনবে যে আমি শেষ পর্যন্ত মারা গেছি, তারা মানে কি বললাম? তারা মানে প্রতিবেশীরা আমার দরজার সামনে, কেননা দেখো, কেউ যদি মারা যায় আমরা তো তাকে দেখতে চলে যাই তার বাড়ির বাইরে, তাই তো? তাই বলছে প্রতিবেশীরা আমার দরজার সামনে এসে দাঁড়াবে আর আমাকে দেখতে আসবে। তাই এখানে বলছে, ইফ when hearing that I have been still at last, they stand at the door. এই যে ওয়াচিং দ্য ফুল স্টার্ট হেভেন দ্যাট উইন্টার সিজ। ফুল স্টার্ট হেভেন মানে আকাশে নক্ষত্র ভর্তি। ঠিক আছে? আকাশে নক্ষত্র ভর্তি। তাই বলছে ফুল স্টার হেভেন।
ফুল মানে ভর্তি, স্টার মানে নক্ষত্র, হেভেন মানে আকাশ। আর উইন্টারসিস, উইন্টারসিস মানে বলতে পারো শীতের আকাশ। উইন্টারসিস মানে কি বলতে পারো, শীতের আকাশ। তাহলে বলে দিলাম লাইনে মানে ফুল, স্টার, হেভেন মনেও বললাম, আর উইন্টারসিস বললাম মানে রাত, শীতের আকাশ। ঠিক আছে তো? আর বলছে উইল দিস থট রাইস, উইল দিস থট রাইস অন দোজ। এই লাইনটার মানে কি বলতে চাইছে, বলছে তাদের মনে কি এই ধারণাটা জন্মাবে, তাদের মনে কি এই ধারণাটা জন্মাবে যে যারা আমার মৃত মুখটা দেখবে, হু উইল মিট মাই ফেস নো মোর। না, ওরা যখন লাস্ট টাইম আমাকে দেখতে আসবে, আমি তো মারা গেছি, তো ওটাই তো আমার লাস্ট মুখ দেখবে, আর তো মুখ দেখতে পারবে না, তাই তো? আর তো মুখ দেখতে পারবে না। তা ওদের মনে কি এই ধারণাটা জন্মাবে যে কবি এই যে ভাবতো রাতে, শীতের আকাশে রাতে কত নক্ষত্র জল করছে, তো এটা কি ভাববে? কবি এইগুলো ভাবতো। হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই ফর সাচ মিস্টেরিয়াস, যেটা বললাম, তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার চোখ ছিল, বা যার দেখার মতো চোখ ছিল মহাকাশের নক্ষত্রদের রহস্য, এগুলিকে অবজার্ভ করার ক্ষমতা তার ছিল। সেইগুলো কি প্রতিবেশীরা ভাববে? লাস্ট প্যারায় আমরা চলে এসেছি, লাস্ট প্যারায় একদম আমরা চলে এসেছি। বলছে and will any say when my bell of quittance is heard in the gloom and a crushing breeze cuts a pause in its outrollings till they rise again as they were a new bell's boom. Oh, he hears it not now, but used to notice such things. বলছে and will any say when my bell of quittance is heard in the gloom. বলছে বেল অফ কুইটেন্স মানে কি, এখানে একটা কথা বলছে, বেল অফ কুইটেন্স, বেল অফ কুইটেন্স মানে কি, একটা মানে মৃত্যুর ঘন্টা। একদম সিম্পল বাংলায় বলতে পারলে মৃত্যুর ঘন্টা। ঠিক আছে? বলছে চার্চে একটা ঘন্টা বাজে, ঠিক আছে? চার্চে একটা ঘন্টা বাজে যখন কেউ মারা যায়, ঠিক আছে? চার্চে একটা ঘন্টা বাজে যখন কেউ মারা যায়। আচ্ছা, গ্লুম মানে কি? গ্লুম মানে হচ্ছে বিষণ্ণ। ঠিক আছে? তাহলে এই লাইনটার মানে কি বলতে চেয়েছে? বলছে কেউ কি বলবে যখন আমার মৃত্যু ঘন্টা বাজবে বিষণ্ণ পরিবেশে, কেউ কি বলবে যখন আমার মৃত্যু ঘন্টা বাজবে বিষণ্ণ পরিবেশে? বলছে and crossing bridge cuts pause in its outrolling। মানে এখানে কি বলছে, মানেগুলো বলে দিচ্ছি। তো বলছে যেটা বললাম, কেউ কি বলবে যখন আমার মৃত্যুর ঘন্টা বাজবে বিষণ্ণ পরিবেশে, তখন সেই সময় একটা বাতাস বয়ে যাবে, একটা বাতাস বয়ে যাবে, ক্রসিং ব্রিজ কাটস, একটা বাতাস বয়ে যাবে। ঠিক আছে তো? আর বলছে কি কাট আপ পস, কাট আপ পস, ক্রসিং ব্রিজ মানে একটা বাতাস বয়ে যাবে, কাট আপ পস, কাট আপ পস মানে বেলের আওয়াজটাকে কিছুক্ষণের জন্য আটকে দেবে, কাট আপ পজ, কাট করে দেবে, কাট আপ পজ বলেছে, ঠিক আছে? বেলের আওয়াজটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবে, তারপর আবার বেলের আওয়াজটা শোনা যাবে। ঠিক আছে? তখন মনে হবে যেন আবার নতুন করে বেল বাজছে। ঠিক আছে তো? তো এই বলছি টিল দে রাইজ এগেন অ্যান্ড দে ওয়্যার নিউ বেল বুম, যেটা বললাম, মানে যখন কবি মারা যাবে, বলছে তখন তো চার্চের একটা ঘন্টা, কেউ মারা গেলে তার বিদায় ঘন্টা বাজে, তো বিদায় ঘন্টা বাজলো। এবার তখন একটা ঝোড়ো হাওয়া যাবে, সেই ঝোড়ো হাওয়াতে তোমার বেলের আওয়াজটা শোনা যাবে না, আবার ঝড় হাওয়াটা চলে গেল, আবার আওয়াজটা শোনা যাবে নতুন, মনে হবে নতুন বেল বাজছে। এটাই বলতে চাইছে, হি হিয়ার্স ইট নট নাও বাট ইউজ টু নোটিস সাচ থিংস। তখন আমার প্রতিবেশীরা কি বলবে, উনি এখন এটা শুনতে পাচ্ছেন না, উনি এখন মারা গেছে, কি করে উনি এখন শুনতে পারছেন না, কিন্তু উনি যখন বেঁচে ছিলেন মৃত্যুর বেল তিনি শুনতেন, তখন কোনো লোক মারা গেলে চার্চে বেল বাজতো, তিনি শুনতেন। তো এইটাই হচ্ছে কবিতার পুরো সারাংশটা, বলতে পারো যে এটাই এই প্রতিটা লাইনের লাইন বাই লাইন মানে বললাম।
তো দেখো স্ট্যাঞ্জায় যে কথাগুলো বলা যায় একবার দেখে নেবে। ল্যাচ মানে কি, এখানে লেখা আছে ল্যাচ মানে কি, ফাস্টেন উইথ আ ল্যাচ, দরজায় ছিটকানি দিয়ে আটকে রাখা। পোস্টার্ন মানে ব্যাকডোর, পেছনের দরজা। ট্রিমুলাস শেকিং আর কুইভারিং, ভীত কম্পিত, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোমার ডেলিকেট মানে টেন্ডার বা নরম বা স্নেহপূর্ণ। আচ্ছা স্ট্যাঞ্জার টুতে কি বলে, ডাক্স, ডাক্স মানে দ্য টাইম অফ ডে ইমিডিয়েটলি ফলোয়িং সানসেট, সূর্যাস্তের পরবর্তী সময়, গোধূলি সময় যেটা সন্ধ্যাবেলা হবে। ব্লিঙ্ক ব্রিফলি শাট দ্য আইস, চোখের পলক নিঃশব্দে ওঠানামা করা। ডিউফল হক, নাইট হক মানে রাতের বাজ পাখি। অ্যালাইট মানে যে কাম ডাউন, নিচে নেমে আসা। ওয়াইন্ড র্যাপড আপল্যান্ড থ্রন, থ্রন বাস ডিস্টর্টেড বাই কনস্ট্যান্ট ওয়াইন্ড, কাটা ঝোপ ক্রমাগত হাওয়ার বিধ্বস্ত হয়ে যাচ্ছে। গেজার অনলুকার মানে একজন দর্শক। ফ্যামিলিয়ার কমন মানে সাধারণ, ঠিক আছে। সাইট মানে সিন বা দৃশ্য। স্ট্যান্ডার থ্রিতে কি বলেছে, নকটার্নাল অফ অর রিলেটিং টু অর অকারিং ইন দ্য নাইট, নিশাচর, ঠিক আছে। এই বলেছি। মঠি ওয়ান অর ইটেন অ্যাওয়ে বাই অর অ্যাস ইফ বাই মটস, মট পতঙ্গ খেয়ে নেয়, ঠিক আছে। হেজ হক, হেজ হক মানে স্মল নকটারাল ওল্ড ওয়ার্ড, বলছে কি একটা অনেক কাঁটাযুক্ত স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে তো। ফার্টিভলি মানে লুকোনো, লুকিয়ে লুকিয়ে বা চুপি চুপি, সিক্রেটলি বলতে পারো। স্ট্রোক অ্যাটেম্প বাই এমপ্লয়িং এফর্ট, বল প্রয়োগ করে চেষ্টা করা। স্ট্যান্ডা ফোর বলছে স্টিল অ্যাট লাস্ট ডাই মানে মারা যাওয়া। স্ট্যান্ডা ফাইভে গেছে বেল অফ কুইটেন্স মানে বলছে কি এটা হচ্ছে বিদায়ের ঘন্টা। গ্লুম মানে পার্সিয়াল আর টোটাল ডার্কনেস মানে বিষণ্ণ যেটাকে বলে। আউট রোলিং সাউন্ড অফ দ্য বেল, ঘন্টার ধ্বনি। তারপর বলছে কি নিউ বেল বুম, সাউন্ড অফ নিউ বেল, মানে নতুন ঘন্টার ধ্বনি। এখানে যে কবিতাটা পড়লাম, এই কবিতাটা সামারি দিয়েছে, দেখো একটা সামারি দিয়েছে, তোমরা পড়তে পারো। দেখো ফার্স্ট স্ট্যান্জা এটা, সেকেন্ড স্ট্যান্জা এটা, থার্ড স্ট্যান্জা এটা বলেছে, ফোর্থ স্ট্যান্জা এটা বলেছে, ঠিক আছে। এইগুলো বলে দিয়েছে। এইগুলো যে পড়ে পড়ে তুমি দেখতে পারো কি বলতে চেয়েছে। ঠিক আছে। এই যে পাঁচটা স্ট্যান্জা দিয়েছে, পাঁচটা স্ট্যান্জাটা বেশ কয়েকটা প্যারাগ্রাফে লিখেছে, কয়েকটা প্যারাই লিখেছে। মানে এখান থেকে যদি আমরা পুরো পুরো কবিতা সম্পর্কে একটু যদি একটু জিনিস কি বলতে চাইছে, কবিতাটার এই কবিতাটা আফটার ওয়ার্ডস, আফটার ওয়ার্ডস আর কবিতার কবির নাম কি, টমাস হার্ডি। টমাস হার্ডি কি ইমাজিনেশন করেছে, কি কল্পনা করেছেন, মানে তিনি তার মৃত্যুর পরে অবস্থা মৃত্যুর পরের কথা কল্পনা করেছেন। তিনি বলেছেন যখন প্রকৃতির নিয়মে, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যখন প্রকৃতির নিয়মে বসন্তকাল এবং সবুজ কচি পাতায়, বসন্তকাল সবুজ কচি পাতায় ভরে গেছে, সমস্ত গাছগাছালি এবং তার সব হাওয়ায় নাচানাচি করছে, এবং তারা সব হাওয়াতে মানে ওয়াইন্ডে নাচানাচি করছে নতুন সিল্কের কাপড় তুলনির মতো। কবি ভাবতেন তার প্রতিবেশীরা কি তার সম্বন্ধে একথা ভাববে, মানে ভাবছে যে তিনি এই সমস্ত প্রাকৃতিক বসন্তের সৌন্দর্যের গভীরতাকে নজর নজর রাখতেন। এটা ফার্স্ট স্ট্যান্জায় বলে। সেকেন্ড স্ট্যান্জায় কবি কি বলতে চাইছেন, কবি অনুমান করছেন যে অনেকেই তাকে চেনেন একজন প্রকৃতিবিদ, নেচার লাভার হিসেবে। গোধূলি লগ্নে মানে সন্ধ্যাবেলায় যখন বাজ পাখি নেমে আসে কাটা গাছের ঝোপে, চোখের পলকে লোকেরা মানে প্রতিবেশীরা যারা এটা দেখবে তাদের নিশ্চয়ই মনে পড়বে কবির কথা। সেসব সময়ই এই পাখিদের লক্ষ্য করত। সে সব সময় যে মানে কবি সবসময় এই সমস্ত জিনিস লক্ষ্য করত। যদিও তিনি এখন আর এই পৃথিবীতে নেই, অর্থাৎ পৃথিবীর বাইরে চলে গেছে, তিনি এখন মৃত। ফার্স্ট স্ট্যান্জায় কবি কি বলতে চেয়েছেন, ফার্স্ট স্ট্যান্জায় কবি এরকম অ্যাজাম্পশন করেছেন, কল্পনা করেছেন যে যদি তিনি মারা যান, গ্রীষ্মের গরমকালের রাতে যখন সজারু পাখি, ঠিক আছে, যখন সজারু পাখি বাড়ির উঠোনে নিঃশব্দে আসে, ঠিক আছে, নিঃশব্দে চড়তে আসে, তখন কেউ নিশ্চয়ই ভাবতে পারে যে কবি ছিলেন ওই পাখিদের আশ্রয়দাতা এবং রক্ষাকর্তা। কারণ কবি তো এটাই চাইতেন তাদের জন্য কোনো ক্ষতি না হয়, চেষ্টা করতে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। আবার তিনি কল্পনা করেন যে তারা ভাবতে পারে যে তিনি ওই পাখিদের জন্য বেশি কিছু করতে পারেননি,
আর আজ যেহেতু তিনি মৃত, এখন তো তিনি আর কিছুই করতে পারবেন না তাদের জন্য। এটা ছিল ফার্স্ট স্ট্যাঞ্জায়। ফোর্থ স্ট্যাঞ্জায় কবি কি বলতে চেয়েছেন? কবি নিজেকে কতগুলি প্রশ্নের মুখে ফেলেছেন। প্রশ্ন করেছেন যে লোকগুলো তার নিথর দেহ, মানে কবি প্রশ্ন করে রেখেছেন যে লোকগুলো এই যে মরে গেছেন, মরে যে শুয়ে আছেন, তো সেটা দেখছে, সমস্ত লোক দেখছে তার বাড়ির দরজায় দাঁড়িয়ে। ঠিক আছে? বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে। তারা কি তারা কি প্রকৃতির রহস্যময় তার প্রতি তার আগ্রহের কথা উপলব্ধি করতে পেরেছেন? যখন ওই শীতের দিনে গোটা আকাশ ভরে থাকে উজ্জ্বল নক্ষত্রে। লাস্ট স্ট্যাঞ্জায় কবি কি বলতে চেয়েছেন? কবি আশা করেছেন মৃত্যুকালীন যে গির্জার ঘণ্টা বাজে সেটা বাতাসে ধ্বনিত হতে থাকে। তো ব কণা গির্জার যে ঘণ্টা বাজে, কেউ যদি মারা যায় তার মৃত্যু ঘণ্টা বাজে। ঠিক আছে? এবং লোকে জানতে পারে তার মৃত্যুর কথা। মানে কেউ যদি মারা যায় তাহলে তো সে জানতে পারে যে চার্চে ঘণ্টা বাজছে। ঠিক আছে তো? আশা করছেন আবারও একবার নতুন করে যখন ওই মৃত্যু ঘণ্টা বাজবে তখন লোকে বুঝতে পারবে যে তার পৃথিবী থেকে চলে যাওয়ার বিষণ্ণতার আবহাওয়ার কথা। ঠিক আছে? এই ছিল কবিতার যে একটা সারাংশ। তো এবার আমরা এখান থেকে যে বেশ কিছু এমসিকিউ দিতে পারে পরীক্ষায়, সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। ঠিক আছে তো? মোটামুটি কবিতা সম্পর্কে একটু আইডিয়া হলো। বলছে, "When the present has latched its postern." হ্যাঁ। "When the present has latched its postern, what does the speaker mean to say here?" তার মানে এখানে বলতে চাইছে যখন মানে এখানে দেখো কোড লাইনটা কি বলছে? "When the present has latched its postern." ঠিক আছে তো? এখানে কবি কি বলতে চাইছেন? এই যে এই লাইনটা থেকে কবি কি বলতে চাইছেন? এখান থেকে কবি কি বলতে চাইছেন? বলে "When he die", মানে যখন তিনি মারা যায় এই কথা। "When he write", যখন তিনি লিখছেন। "When the close the door", দরজা বন্ধ করছেন, না "When he is alive"। এখানে এই লাইন মারফত কি বলতে চাইছে? "When the present", মানে "When a present has latched its postern", এখানে কবি যে মারা যাবে সেই কথাটা বলা হচ্ছে। যখন তিনি মারা যান এই কথাটা বলা হচ্ছে। "In which month does the speaker think of his death in the first stanza of the poem?" পোয়েমের ফার্স্ট থেকে সেকেন্ড লাইন দেখুন মে মান্থ লেখা ছিল, তাই তো? তাহলে এখানে কোন মাসের কথা বলছে? মে মান্থের কথা। "Which natural activity does the speaker describe in the month May?" তো বলছে মে মাসে বক্তা মানে স্পিকার মানে কবি কোন প্রাকৃতিক কাজের কথা বলেছেন? কোন প্রাকৃতিক ন্যাচারাল অ্যাক্টিভিটির কথা বলেছেন? কি হয় ন্যাচারাল? ফলিং লিভস, গাছের পাতা। ঠিক আছে? গাছের পাতা ঝরে পড়ে। ফ্ল্যাপিং অফ লিভস, পাতা কাঁপে। গ্রোয়িং অফ লিভস, পাতা গজায়, নাকি উপরের কোনটিই নয়? দেখো ওখানে বলেছিলাম মে মাসে তা কি হয়? গাছের পাতা পুরো সবুজ ঝলমলে করে। ঠিক আছে তো? তো ওইগুলো কি করে? ফ্ল্যাপিং করে, ফ্ল্যাপিং মানে কাঁপে, পাতাগুলো কাঁপে। ৪ নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার দ্য গ্রিন লিভস মে টু? বলছে বক্তা মে মাসের সবুজ পাতাকে কিসের সাথে তুলনা করেছেন? কিসের সাথে তুলনা করি? কটন বার্ডস, নিউ বর্ন ইনসেক্ট, উইংস অ্যান্ড ডেলিকেট নিউ স্পুন সিল্ক। এই যে লিখেই দিয়েছে তো, এইমাত্র পড়ালাম। উইংস অ্যান্ড ডেলিকেট নিউ স্পুন সিল্ক। ৫ নম্বর, হাউ ডাজ দ্য স্পিকার উইশ টু বি রিমেম্বার্ড বাই দ্য নেইবার্স ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা? ঠিক আছে? তো এখানে এই কোশ্চেনে বলতে চাইছে ফার্স্ট স্ট্যাঞ্জায় বক্তা চান তার প্রতিবেশী তাকে কিভাবে স্মরণ করুক, কিভাবে তাকে মনে রাখুক। কারণ মনে রাখো তিনি একজন নেচার লাভার ছিলেন। ঠিক আছে? বলেছিল কি মিউনিট অবজার্ভার, ঠিক আছে? নেচার সামার,
মনসুন, উইন্টার, স্প্রিং। স্প্রিং বসন্তকালের কথা বলেছে, কবিতাতে বসন্তকালের কথা বলা হয়েছে। তারপর বলছে হুইচ টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার স্পিক ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম। পোয়েমের সেকেন্ড স্ট্যান্জায় কবি কি বলতে চাই? গোধূলি লগ্নের কথা বলা ছিল, ডাস্ক, ইভিনিং। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর, হাউ ডাজ দ্য নাইট হক ডিসেন্ড ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা। তো বলছে দ্বিতীয় স্তবকে রাতের বাজ পাখি কিভাবে অবতরণ করে? নিঃশব্দে। নিঃশব্দে চোখের পাতা যেমন ভাবে পড়লে যেমন কোনো আওয়াজ হয় না, সেইভাবে। তো বলছে সাইলেন্টলি অ্যাজ অ্যান আইলিড ব্লিঙ্ক। 8 নম্বর, হোয়ার ডাজ দ্য নাইট হক অ্যালাইড। নাইট হক মানে বলতে পারো রাতের বাজ পাখি। সেকেন্ড স্ট্যান্জায় রাতের বাজ পাখি কিভাবে অবতরণ করে? যেটা তো বললাম, এটা তো বললাম। তার মধ্যে হোয়ার ডাজ দ্য নাইট হক অ্যালাইড। অ্যালাইড মানে কি বলেছিলাম আমরা? ঠিক আছে, অ্যালাইড মানে বলেছিলাম নিচে নেমে আসা, নিচে নেমে আসা। নম্বর কোশ্চেনটা বলেছে রাতের বাজ পাখি কোথায় বসে? তা রাতের বাজ পাখি কোথায় বসে? বলছে অন রুফ, ছাদে বসে, হিল টপ, বোট, নাকি থর্ন বাস। ঠিক আছে, এখানে হবে থর্ন বাস। থর্ন বাস মানে একটা কাঁটাযুক্ত গাছে। 9 নম্বর, হোয়াট মে আ গেজার। গেজার মানে দর্শক থিঙ্ক অফ দ্য স্পিকার ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডে। দর্শক কি মনে করে? বলছে ফ্লাইট অফ দ্য নাইট হক ওয়ার ফ্যামিলিয়ার সাইট টু দ্য স্পিকার। ঠিক আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো দর্শক কি মনে করে? সেকেন্ড স্ট্যান্ডায় একজন দর্শক বক্তা সম্পর্কে কি ভাবতে পারে? যে রাতের বাজ পাখির যে উঠছে, রাতে বাজ পাখি যে উঠছে, সেটা বক্তার কাছে এটা পরিচিত দৃশ্য ছিল। তো এটাই হবে। প্রথমটা বলছে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারই তো ছিল, তারপরটা আনফ্যামিলিয়ার না, এটা তো হবে না। এটা মাথায় রাখতে হবে। তো তারপরে নাইট ফগ ডাজ নট অ্যাপিয়ার, কি নাইট ফগ তো উঠছিল, তো ডাজ নট অ্যাপিয়ার কি হবে না। নো গেজার, গেজার কোন দর্শক কোনো মেনশনই করেনি, না না। ফার্স্ট অ্যান্সারটা কারেক্ট হবে। হুইচ সিজন অ্যান্ড টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ ডাইং দ্য থার্ড স্ট্যান্জা। তাহলে থার্ড স্ট্যান্জায় কি বলতে চেয়েছে কবি? বলছে এটা হবে ওয়ার্ম অ্যান্ড সামার নাইট। উষ্ণ গ্রীষ্মের রাত, উষ্ণ গ্রীষ্মের রাত। এটা মনে হয় খুব সময় সেকেন্ড স্ট্যান্জা হবে কোশ্চেনটা। আমি দেখে নিচ্ছি একটু, এক মিনিট কোশ্চেনটা। হ্যাঁ, থার্ড স্ট্যান্ড ঠিকই ছিল, কোশ্চেন থার্ড স্ট্যান্ডাই হবে। তারপরে 11 নম্বর, হুইচ অ্যানিমেল ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ ইন দ্য থার্ড স্ট্যান্জা। হোয়াট ডাজ দ্য অ্যানিমেল ডু? হেজহগ ট্রাভেলিং সিক্রেটলি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। থার্ড স্ট্যান্জায় বক্তা কোন প্রাণীর কথা কথা ভাবেন এবং প্রাণীটি কি করে? হেজহগের কথা বলা হয়েছে, যে ট্রাভেল করে সিক্রেটলি। তারপর বলছে হোয়াট মেমোরি অফ দ্য স্পিকার ডাজ দ্য ডিসেন্ট অফ দ্য নাইট হক এলিসিট ইন দ্য মাইন্ড অফ হিজ সার্ভেয়ার। এটা হবে প্রোটেক্টর অফ ইনোসেন্ট ক্রিয়েচার। ইনোসেন্ট ক্রিয়েচারদের কবি মানে প্রোটেক্ট করার চেষ্টা করেন। যতটা সময় পেরেছিল উনি ওদেরকে রক্ষা করার চেষ্টা করেছিল। ও যে রাতের বাজ পাখি অবতরণ বক্তার উত্তরাধিকের মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে? বলছে নিরীহ প্রাণীদের রক্ষক। বলছে হোয়াট ডাজ দ্য পার্সন কমেন্ট অ্যাবাউট দ্য স্পিকার ইন দ্য থার্ড স্ট্যান্জা। দ্য স্পিকার কুড নট
টু মাচ ফর ইনোসেন্ট অ্যানিমেল। বলছে থার্ড স্ট্যান্ডায় একজন ব্যক্তি বক্তার সম্পর্কে কি মন্তব্য করে? যে বক্তা নিরীহ প্রাণীদের জন্য বেশি কিছু করতে পারেন, মানে স্পিকার বেশি চেষ্টা করেছিলেন বাট বেশি কিছু করতে পারেন, তার আগেই তো উনি চলে গেলেন। 14 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার ইমাজিন হিজ নেইবার ডুইং আপন হিয়ারিং অফ হিজ ডেথ? 14 নম্বর বলেছে বক্তা কল্পনা করেন যে তার মৃত্যুর খবর শুনে তার প্রতিবেশীরা কি করবে? ওয়াচ দ্য স্টার, ওয়াচ দ্য স্টার লেডেন উইন্টার স্কাই। ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর কি বলেছে? হাউ ডাজ দ্য স্পিকার উইশ হিজ নেইবার্স টু রিমেম্বার হিম ইন দ্য ফোর্থ স্ট্যান্জা অ্যাজ সামওয়ান হু অ্যাডমায়ার মিস্টেরিয়াস? মানে ফোর্থ স্ট্যান্জায় বক্তা চান তার প্রতিবেশী তাকে কিভাবে স্মরণ করুক? একজন যিনি রহস্য ভালোবাসতেন, এই হিসেবে তাকে মেমোরি মানে স্মরণ করুক। বলছে হোয়াট ডাজ দ্য বেল অফ কুইটেন্স মিন? বেল দ্যাট ইজ টোল্ড একটা চার্চ হুইন দ্য পার্সন, কোনো পার্সন যদি মারা যায় তখন চার্চে বেল বাজানো হয়, এটাই বলছে বেল অফ কুইটেন্স। 17, ইন দ্য ফিফথ স্ট্যান্জা হোয়ার ইজ দ্য বেল অফ কুইটেন্স হার্ট? ইন দ্য গ্লুম, গ্লুম মানে বিষণ্ণতা, আফটার দ্য স্পিকার ডেথ। How does the passing bridge impact the ringing of the bell in the fifth stanza of the poem? তো কি হবে? possess the ring। বলছে how does the passing bridge, ঠিক আছে, passing bridge impact the ringing of the bell, তো এটা হবে possess the ringing। রিং পজ হয়ে যাচ্ছিল মানে ঝোড়ো হওয়ায়। 19, how does the speaker wish his near and dear ones to remember him the final stanza? Correct answer হবে as someone who noticed the impact of bridge on the ringing bell। ফাইনাল স্ট্যান্জায় বক্তা চান তার কাছের মানুষরা তাকে কিভাবে স্মরণ করুক? একজন যিনি বাতাসের প্রভাবে ঘন্টার শব্দ পরিবর্তন লক্ষ্য করতেন। 20, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পোয়েম? তো এটা হচ্ছে তোমার একদম সিম্পল কথা বলছে ফরেস্ট, গার্ডেন, স্মল রুম। এটা ইংলিশ কান্ট্রি সাইড, মানে সিরিন ইংলিশ কান্ট্রি সাইড মানে একটা শান্ত ইংরেজি গ্রামাঞ্চল, ইংলিশ গ্রামাঞ্চল। 21 নম্বর, although the poem is about death, Hardy never uses the word in the poem. How does he refer to death in the poem? He uses, তিনি ভিন্নভাবে বোঝানোর জন্য অন্য শব্দ ব্যবহার করেছেন। মানে এই যে এই কবিতায় এই যে এখানে সুন্দর করে একটা কথা বলেছে, বলছে যদিও মানে এই যে কবিতাটা মৃত্যুকে কেন্দ্র করে, ডেথকে কেন্দ্র করে, কিন্তু কোনো জায়গায় কবিতায় কবি হার্ডি, থমাস হার্ডি মৃত্যুর কথা সরাসরি ব্যবহার করেননি। তিনি কিভাবে মৃত্যুর উল্লেখ করেছেন? মৃত্যুকে ভিন্নভাবে উল্লেখ করেছেন, তো এটাই বলতে চাইছে। হোয়াট ডাজ দ্য টাইটেল ওয়ার্ড অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস রেফার্স টু? টাইম আফটার দ্য স্পিকার ডেড, মানে কবি মারা যাওয়ার পরের সময়ের অবস্থাটাই বলতে চেয়েছেন এখানে। তো এই ছিল আমাদের এমসিকিউ, 22টা এমসিকিউ দিলাম। তো আমাদের 3টে পোয়েম আমরা কভার করিয়ে দিলাম ফার্স্ট সেমিস্টার আমাদের যে ছিল যা ছিল। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার নেক্সট ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।